আমাদের যে আত্মা থাকে সেটা হচ্ছে সত্তা। আত্মা হচ্ছে টাইমলেস, আত্মা অবিনশ্বর, এর কোনো বিনাশ নেই। এবং 22 নম্বর ভার্স অনুযায়ী আমরা যেমন পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি, আত্মাও কিন্তু পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এইবার এই জন্ম মৃত্যু চক্রে আত্মা প্রত্যেকটা জন্মে বিভিন্ন রূপে বিভিন্ন বার জন্মগ্রহণ করছে এবং সে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন রকম প্রমিসেস পালন করছে, বিভিন্ন ডিউটি, বিভিন্ন কমিটমেন্টস পালন করছে। আচ্ছা, কার্মিক রিলেশনশিপটা কি? দেখো, আমাদের এই জন্ম মৃত্যু চক্রে, জীবন চক্রে আমরা আমাদের লাইফ স্প্যানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সান্নিধ্যে আসি, কথা বলি। এবার কার্মিক রিলেশন ঠিক এই ধরনের একটা রিলেশন, যে এমন একটা অ্যাটাচমেন্ট যেখান থেকে ডিটাচড হওয়া কিন্তু ইজি নয়। এই অ্যাটাচমেন্ট থেকে সহজে কিন্তু ডিটাচ হওয়া যায় না। এবং প্রথমে সম্পর্কটার ইন্টেন্সিটি খুব তীব্র, মানে খুব অল্প সময়ে সম্পর্কটা তৈরি হয়, কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় বিবাদ, ঝামেলা, অশান্তি এবং নিজেদের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা বারবার পুনরাবৃত্তি হতে থাকে, বারবার চলতে থাকে যে বিষয়টা। তো স্বাভাবিকভাবেই এটার শেষ হয় হার্ট ব্রেকের মাধ্যমে। আর কার্মিক রিলেশনের কিন্তু কখনো টার্গেট থাকে না যে প্রেম বা বিয়ে। এই কার্মিক রিলেশনের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে শিক্ষা। কোনো মানুষ কিভাবে বুঝবে সে কার্মিক রিলেশনশিপে আছে? প্রথম রিলেশনশিপটা কিন্তু শুরু হয় খুব ইন্টেন্সিটির সাথে, খুব তীব্রতার সাথে, যে মানে মিট হওয়ার পর এরকম ফিল হবে যে এই সব এর মধ্যেই আমি সারা পৃথিবী পেয়ে গেছি। কিন্তু যখন কিছু মাস যাবে, কিছু সপ্তাহ যাবে, তারপর কিন্তু রিলেশনশিপটা কন্টিনিউ করতে গিয়ে কিন্তু বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। দেখা যাচ্ছে এক বলছে, আরেকজন আরেক বলছে, এবং ওয়ান সাইডেড ব্যাপারটা খুব বেশি থাকে। মানে তাকে হয়তো, মানে আমি খুব চাইছি, কিন্তু সে হয়তো অতটা নাও চাইতে পারে। অ্যাকচুয়ালি ট্যারো দেখে কি বলা যায় না, ট্যারো দেখে সব বলা যায়। আর কিছু ট্যারো কার্ড, মানে ট্যারো কার্ড যেমন স্পিরিচুয়াল তেমন প্র্যাকটিক্যাল। যার জন্য যেই গাইডেন্সটা দরকার, যার জন্য যেই জিনিসটা দরকার, সেটাই ট্যারো কার্ড বলে। আর সব থেকে বড় ব্যাপার, যখন সিচুয়েশন স্টাক থাকে, যখন কোনো কিছুই ভালো যাচ্ছে না, তখন কিন্তু মানুষের সেন্স, প্র্যাকটিক্যাল সেন্স কাজ করা বন্ধ করে দেয়। তখন কিন্তু ট্যারো কার্ড একটা মিররের মতো কাজ করে। তখন ট্যারো কার্ড তোমার সাথে তোমার শ্যাডো সেলফের কানেক্ট করে। কোথায় উইকনেস আছে, কোথায় স্ট্রেংথ আছে, কি ডিসিশন নিলে এই মুহূর্তে কি করলে তোমার আগামী দিন ভালো হবে, সেটাই কিন্তু ট্যারো কার্ড হেল্প করে। ট্যারো কার্ডের মাধ্যমে সব জানা যায়। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার, ট্যারট কার্ড রিডার চন্দ্রিমা দাস। প্লিজ ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? চলছে, ভালো আছি। তুমি কেমন আছো বলো? খুব ভালো। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, খানিকটা দর্শকরা তার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। সবার প্রথম তোমাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে সোল কন্ট্রাক্ট, এই বিষয়টা কি? হ্যাঁ, দেখো, যদি খুব প্রিসাইজলি বলি, আত্মার জন্ম মৃত্যু চক্র কিন্তু ক্রমাগত চলতে থাকে। এই ক্রমাগত জন্ম মৃত্যু চক্রে আত্মার আগামী জন্মের আগে সে ডিসাইড করে যে সে এই নতুন জীবনকালে কার সাথে সাক্ষাৎ করবে, কি প্রমিসেস করবে, কি নতুন যদি কোনো পরিকল্পনা থাকে, এই পূর্ব নির্ধারিত পরিকল্পনা করেই কিন্তু আত্মার জন্ম হয়। সেটা আগামী মানুষের সাথে সাক্ষাৎ হোক বা যে কোনো কিছু, এটাই হচ্ছে সোল কন্ট্রাক্ট। তবে এটা খুব কম কথায় বোঝানো একটু সমস্যা। যদি ডিটেল এক্সপ্লেন করি তাহলে এটা অবশ্যই সোল জার্নিটাকে একটু এক্সপ্লেন করতে হবে। তা আমরা একটু সোল জার্নিটা শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, আত্মা তো অবিনশ্বর। মহামান্য শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 20 নম্বর ভার্স অনুযায়ী আমাদের যে আত্মা থাকে সেটা হচ্ছে সত্তা।
আত্মা হচ্ছে টাইমলেস, আত্মা অবিনশ্বর, এর কোনো বিনাশ নেই। এবং 22 নম্বর ভার্স অনুযায়ী আমরা যেমন পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি, আত্মাও কিন্তু পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। তো জন্ম মৃত্যু চক্র এভাবে চলছে। তো জীবন মৃত্যু এইভাবেই আত্মা পরবর্তী পরবর্তীকালে এগিয়ে যাচ্ছে আগামী সময়ের জন্য। এইবার এই জন্ম মৃত্যু চক্রে আত্মা প্রত্যেকটা জন্মে বিভিন্ন রূপে বিভিন্ন বার জন্মগ্রহণ করছে এবং সে বিভিন্ন ভূমিকায় বিভিন্ন রকম প্রমিসেস পালন করছে, বিভিন্ন ডিউটি, বিভিন্ন কমিটমেন্টস পালন করছে। এই কমিটমেন্টস বা ডিউটিগুলোর পালন করতে গিয়ে কিন্তু তৈরি হচ্ছে কানেকশনস। এবং আগামী ধরো প্রত্যেকটা মানুষ, কোনো মানুষই কাজ ছাড়া এক্সিস্ট করে না, প্রত্যেকটা মানুষই কাজ করে। তার প্রমিস, কমিটমেন্টস, ডিউটিটাকে কমপ্লিট করার জন্য কিন্তু বিভিন্ন কানেকশন তৈরি হয় একে অপরের সাথে। এইবার সোল কন্ট্রাক্ট ডিপেন্ড করে সেই মানুষের সাথে করা ব্যবহারের ওপর, চিন্তা ভাবনার ওপর, যে তার সাথে আমার সম্পর্কটা কেমন থাকবে, সেটার ওপরে কিন্তু সোল কন্ট্রাক্টটা ডিপেন্ড করে, যে তার সাথে আগামী জীবনের ব্যবহার, এই জীবনের ব্যবহার আগামী জীবনে সেটা কোনো অপূর্ণ থাকবে কিনা, এইভাবেই কিন্তু সোল জার্নিটা চলছে। মানে এক কথায় জন্ম মৃত্যু চক্র যেরকম চলছে, আত্মার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে এবং আগামী জীবনের জন্য যে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, সেটাই হচ্ছে সোল জার্নি। এবং এটা হচ্ছে এই কারণেই, কারণ যদি শ্রীমদ্ ভগবদ গীতার আবার 15th অধ্যায়ের 8 নাম্বার ভার্স যদি আমরা দেখি, যে আত্মা যে জন্ম মৃত্যু যে চলছে, যে তার ইমোশনস, হ্যাবিটস এবং প্রত্যেকটা চিন্তা ভাবনা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তার মানে কি, লাইফের হয়তো শরীরটা মরে যাচ্ছে কিন্তু আত্মার তো অবিনশ্বর, এর তো কোনো মৃত্যু নেই। তো আগামী জীবনের জন্য যে এগিয়ে যাচ্ছে তার কিন্তু সকল ইমোশনস, অপূর্ণ চাওয়া পাওয়া এবং সকল হ্যাবিট, সব কিছু কিন্তু একটা প্যাটার্নে আগামী জীবনে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। তো সেইভাবে আমরা বলতে পারি যে আমাদের এই জীবনের কোনো কিছুই যে এই জীবন থেকেই আসছে, বা এর রুট কিন্তু অনেক গভীর। কারণ বিবর্তন চলছে এবং জন্ম মৃত্যু চলছে, বিভিন্ন ভূমিকায় বিভিন্ন মানুষ বা প্রাণীর জন্ম হচ্ছে। তো পুরোটাই কিন্তু এইভাবে চলছে, আর এটা একটা প্যাটার্নিক ওয়েতে চলছে। তো আমি সবসময় এটাই সাজেস্ট করি সবাইকে, যে তোমরা যাই করো না কেন, তোমরা রিলিজ করো, মীমাংসার মাধ্যমে এগিয়ে যাও, তাহলে তোমাদের সোল জার্নি আগামী দিনে কিন্তু অনেক ভালো হবে। মানে প্রবলেমে নয়, সলিউশনে বিশ্বাসী। একদম। আচ্ছা, কার্মিক রিলেশনশিপটা কি? দেখো, এটা তো খুবই একটা ভ্যালিড প্রশ্ন। কার্মিক রিলেশন হচ্ছে, দেখো আমাদের এই জন্ম মৃত্যু চক্রে, জীবন চক্রে, আমরা আমাদের লাইফ স্প্যানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সান্নিধ্যে আসি, কথা বলি। এবার কার্মিক রিলেশন ঠিক এই ধরনের একটা রিলেশন, যে এমন একটা অ্যাটাচমেন্ট যেখান থেকে ডিটাচড হওয়া কিন্তু ইজি নয়। এই অ্যাটাচমেন্ট থেকে সহজে কিন্তু ডিটাচ হওয়া যায় না। এবং প্রথমে সম্পর্কটার ইন্টেন্সিটি খুব তীব্র, মানে খুব অল্প সময়ে সম্পর্কটা তৈরি হয়, কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় বিবাদ, ঝামেলা, অশান্তি এবং নিজেদের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা বারবার পুনরাবৃত্তি হতে থাকে, বারবার চলতে থাকে যে বিষয়টা। তো স্বাভাবিকভাবেই এটার শেষ হয় হার্ট ব্রেকের মাধ্যমে। আর কার্মিক রিলেশনের কিন্তু কখনো টার্গেট থাকে না যে প্রেম বা বিয়ে। এই কার্মিক রিলেশনের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে শিক্ষা। তো যদি কোনো তোমার এই লাইফ স্প্যানে যদি কোনো তোমার শিক্ষা নিতে হয়, বা বলতে পারো আত্মার বিকাশ ঘটানোর একটা স্টার্টিং কিন্তু কার্মিক রিলেশন থেকেই হয়। আর এই কার্মিক রিলেশনটা না এমন শিক্ষা দেয় যে শিক্ষা বই পড়েও শেখা যায় না। কারণ এটা না বলা যায় যে আত্মার বিকাশ এবং চিন্তা ভাবনাকে অনেক বেশি এনলার্জ করে, অনেক বেশি ভাস্ট ওয়েতে ভাবতে সাহায্য করে, আর অন্তরের বা অভ্যন্তরীণ বিষয়টাকে বুঝতে সাহায্য করে, নিজের শ্যাডো সেলফকে নিজের সাথে পরিচয় করায়, নিজের মধ্যে লুকিয়ে থাকা চিন্তা ভাবনাও কিন্তু এই কার্মিক রিলেশনের মাধ্যমেই বোঝা যায়। এক কথায় বোঝা যায় যে টক্সিক রিলেশনশিপ, বাট এর মেনলি উদ্দেশ্য থাকে হচ্ছে তোমাকে তোমার শ্যাডো সেলফের সাথে পরিচয় করানো,
যে শিক্ষাটা তুমি আগে কখনো পাওনি সেইটা তুমি এখন পাবে। এরকম দেখা গেছে অনেক সময় যে কাউন্সিলিং এর পর, পুরো আমার কনসালটেশন কাউন্সিলিং এর পরে সে অনেক উত্তর খুঁজে পেয়েছে এই কার্মিক রিলেশনের দ্বারা, সে সেটা আগে আইডেন্টিফাই করতেই পারেনি। তো এই রকম হয় কার্মিক রিলেশনটা, অনেক কিছু শেখায়। আচ্ছা, ধরো সেই মানুষটা কি করে বুঝবে যে তার সোলমেট বা তার পাস্ট লাইফের কানেকশন আছে কোনো? দেখো, ফার্স্টলি তো এটা একটা ডিপ রুটেড একটা নলেজ, যেটার জন্য ট্যারো কার্ডের সাহায্য দরকার হয় সোল জার্নি চেক করার জন্য। তবে আমি কিছু সাইন্স বলছি যেগুলোর মাধ্যমে তারা ইজিলি আমাদের ভিউয়ার্সরা আইডেন্টিফাই করতে পারে। আমি আগে, তুমি প্রশ্নটা করলে যে সোলমেট কানেকশনস, আমি এটার কিছু সাইন্স বলছি যে এটা সোলমেটস, তারপর আমি কিছু কার্মিক রিলেশনের সাইন্স বলছি তোমায়। দেখো, ফার্স্টলি তো হচ্ছে যারা সোলমেট রিলেশন হয় না, অ্যাকচুয়ালি সোলমেট কারা? যারা আত্মার বন্ধু, যারা আমাদের ভালো চায়। এবং সোলমেট কানেকশনে সব থেকে বড় কথা, একটা কমফোর্ট জোন খুঁজে পাওয়া যায়। এই কমফোর্ট জোনটা তোমাকে নিজের সাথে নিজে পরিচয় করাবে, চেনাবে, জানাবে এবং আফটার অল আপলিফটমেন্টে সাহায্য করবে। এরকম অনেক বন্ধু থাকে। সোলমেট কানেকশন মানে যে হাজবেন্ড ওয়াইফ হবে বা কোনো প্রেমের সম্পর্ক হবে সেটা কিন্তু নয়। একটা অসমবয়সী সম্পর্ক কিন্তু সোলমেট জার্নি হতে পারে। বাবা, মা, দাদু, ঠাকুমা বা পরিবারের যে কোনো কেউ, কোনো অসমবয়সী বন্ধু, যে কেউ সোলমেট হতে পারে। এবং বাড়ির পোষ্যও কিন্তু সোলমেট হতে পারে। ঠিক আছে, এই কিছু সোলমেট কানেকশনের কিছু সাইন্স আমি বলছি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। ফার্স্ট হচ্ছে কমফোর্ট জোন ফিল করা। এবং মানে এরকম হয় যে তুমি যেমন তোমার সোলমেটের কাছে তুমি তোমার নিজের আত্মপ্রকাশ করতে পারো, সে অ্যাটলিস্ট তোমাকে জাজ করবে না। তোমার খারাপ সিচুয়েশন থেকে সে তোমাকে হেল্প করে বের করতেই সাহায্য করবে, টক্সিক লাগবে না। নিজেকে তুমি মেলে ধরতে পারো তার সামনে, এবং জাস্টিফিকেশন করবে না সে যে তুমি কেন এটা করলে, বা জাস্টিফাই করবে না সে তুমি কেন এটা করলে বা কেন এটা হলো। মানে কমফোর্ট জোন তুমি পাবে তোমার সোলমেটের থেকে। সেকেন্ড হচ্ছে যে তোমার ভালো খারাপ যে কোনো সময় তোমার পাশে থাকবে। এরকম কিন্তু কোনো কথা নেই যে সোলমেট মানে সারা জীবন তোমার সাথে থাকতে হবে। দেখো, সোলমেটেরও না ভাগ আছে, একটা কার্মিক সোলমেট বলেও একটা ব্যাপার থাকে। তো একটু তো চেক করা দরকার যে সেই সোলমেটটাও অ্যাকচুয়ালি কি রকম সোলমেট। কিন্তু কিছু সাইন্স থাকবে যে যতদিন তোমার লাইফে থাকবে ততদিন সে তোমাকে সাহায্যই করে যাবে, অ্যাটলিস্ট তোমার খারাপ চাইবে না সে। ঠিক আছে, তো তোমার জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে, কমফোর্ট জোন পাবে, ভালো লাগবে এবং তার সাথে সময় কাটালেও সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং মনে হবে যে এতটা কম সময় হলো কি করে। ঠিক আছে, তো আফটার অল ভালো একটা সম্পর্ক যেখান থেকে তুমি নিজের লাইফের জার্নিটাতে অনেক সাপোর্ট পাবে তার থেকে, এবং লাইফে উন্নতি করা থেকে শুরু করে কমফোর্ট জোন, নিজেকে মেলে ধরা, সবকিছু কিন্তু এই সোলমেট জার্নিতে হয়। তবে কার্মিক সম্পর্কটা একটু অন্যরকম থাকে। কার্মিক সম্পর্কটার স্টার্টিংও কিন্তু মনে হবে যে সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আছে, মানে একদমই মনে হবে কি যে অনেক দিন ধরে তাকে চিনি, সে আমার জন্য অনেক দিনের চেনা। কিন্তু সম্পর্কের শুরুটা অনেকটা তীব্রতা বা ইন্টেন্সিটির সাথে স্টার্ট হলেও সম্পর্কটা কিন্তু আফটার অল ঝামেলার দিকে যাবে। আর এটার কিছু সায়েন্সের মধ্যে যেটা ফার্স্ট সাইন, সেটা হচ্ছে বারবার সেম জিনিস নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা এতটাই বড় পরিমাণে থাকে যে দুজন দুজনকে বুঝতে পারছে না, বা ওয়ান সাইডেড লাভ, বা একতরফা সে এফোর্ট দিয়ে যাচ্ছে, আরেকজন মানে সেই এফোর্টের কোনো ভ্যালুই করছে না। ঠিক আছে, তো এরকম কিছু কিছু বিষয় থাকে। প্রথম দিকে খুব ইন্টেন্সিটি থাকবে, কিন্তু কিছুদিন পরে গিয়ে কিন্তু সম্পর্কটা আফটার অল ঝামেলা অশান্তিতেই কিন্তু যায়, আর আফটার অল হার্ট ব্রেক। আর এই অ্যাটাচমেন্টটা এরকম থাকে যে সেখান থেকে ডিটাচড হওয়া কিন্তু ইজি নয়। আর এরকম ফিল হতে পারে যে আমি একে এত ভালোবাসি, তার মানে এই আমার সোলমেট, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সব থেকে বড় ভুল। তো আমি সেখানে সাজেস্ট করব যে অ্যাওয়ার্ড থাকা খুব দরকার। তুমি সেই মানুষটাকে চেনো, জানো, বোঝো, সেটাই কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে আইডেন্টিফাই করা হবে।
মানে সে তার সাথে নাও থাকতে পারে, হার্ট ব্রেক হতেও পারে। হার্ট ব্রেকই হয়। দেখো, কার্মিক রিলেশন গুলোর বিয়ে বা প্রেম এরম কিন্তু হয় না, বা সারা জীবন সম্পর্কটা যাবে সেটাও কিন্তু না। আর যদি সারা জীবন যায়ও, সেটা কিন্তু ওয়ান সাইডেড এফোর্ট অনেক বেশি থাকবে। এবং কার্মিক রিলেশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাকে শেখাবে, তোমার সাথে না থেকে তোমাকে শেখাবে যে তুমি নিজে সেলফ লাভ করো, নিজেকে নিজে ভালোবাসো। আচ্ছা। এইটা হচ্ছে প্রধান উদ্দেশ্য থাকে কার্মিক রিলেশনে। ম্যারেজ কিন্তু আলটিমেট নয়, সেখানে তাকে ছেড়ে নিজেকে আইডেন্টিফাই করা বা নিজের অন্তঃসত্ত্বাকে বাইরে বের করে আনা, এইটাই কিন্তু কার্মিক রিলেশনের প্রধান উদ্দেশ্য। কিছু শিক্ষা থাকে জানো তো। ফার্স্ট শিক্ষা হচ্ছে সেট বাউন্ডারিজ। মানে অনেক মানুষ থাকে যে অনেকের জন্য অ্যাভেলেবেল হয়ে যায় বা নিজের মন থেকে খুব ভালোবেসে ফেলে। তো কার্মিক রিলেশন গুলো তোমাকে বাউন্ডারি সেট করতে কিন্তু একটা প্রধান শিক্ষা দেয়। আর আর এছাড়া সেলফ লাভেও কিন্তু মানে তোমাকে অনেক বেশি বাধ্য করে। দেখা গেছে যে কার্মিক রিলেশনের আগে সে নিজের কথা সেই মানুষটা ভাবেইনি ততটা, যতটা এই রিলেশন থেকে শিক্ষা পেয়ে সে নিজের কথা ভেবেছে। ঠিক। তো কার্মিক রিলেশনের এই দুটো প্রধান শিক্ষা থাকে, যে নিজের মধ্যে বাউন্ডারি সেট করা অ্যান্ড সেলফ লাভ, অ্যান্ড থার্ড যেটা নিজেকে প্রচুর ভাবে বিকশিত করা, প্রকাশ করা, নিজের ট্যালেন্টকে, নিজের সত্তাকে অনেক বেশি এনহ্যান্স করা। তো এইটা কিন্তু সেই মানুষটাকে অনেক ভাবে চেঞ্জ করে। আর জানো তো, যখন কোনো মানুষ নিজের মধ্যে লুকোনো শ্যাডো সেলফটাকে যখন সে চিনতে পারে না, তখন কিন্তু সে অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো তো অবশ্যই আমি এটা বলতে চাই আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে কোনো সম্পর্কই কিন্তু আমরা খারাপভাবে দেখবো না। আমরা ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল থাকবো যে কার্মিক রিলেশনও তারা আমাদেরকে এক্সপেরিয়েন্স করায়, মানুষ চিনতে, জানতে, বুঝতে এবং নিজেদেরকে অ্যাটলিস্ট আরো বেটার ওয়েতে এগিয়ে যেতে। তো অবশ্যই অ্যাওয়ারনেস থাকা উচিত যাতে বারবার এই রিলেশন না আসে, তাহলে কিন্তু প্যাটার্ন আসতে থাকবে। আর জানো তো, এই বারবার সেম যদি কার্মিক রিলেশন আসে, তার ফার্স্ট প্রবলেম থাকে হচ্ছে প্যাটার্ন ইস্যু, যেটা আসে কিন্তু আনহিলড ইমোশনস থেকে। আমি আসছি এই প্রশ্নে, তবে তার আগে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে কোনো মানুষ কিভাবে বুঝবে সে কার্মিক রিলেশনশিপে আছে? দেখো, ফার্স্টলি যেটা বলার সেটা হচ্ছে প্রথম রিলেশনশিপটা কিন্তু শুরু হয় খুব ইন্টেন্সিটির সাথে, খুব তীব্রতার সাথে। যে মানে মিট হওয়ার পর এরকম ফিল হবে যে এই সব এর মধ্যেই আমি সারা পৃথিবী পেয়ে গেছি। কিন্তু যখন কিছু মাস যাবে, কিছু সপ্তাহ যাবে, তারপর কিন্তু রিলেশনশিপটা কন্টিনিউ করতে গিয়ে কিন্তু বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। দেখা যাচ্ছে এ এক বলছে, আরেকজন আরেক বলছে, এবং ওয়ান সাইডেড ব্যাপারটা খুব বেশি থাকে। মানে তাকে হয়তো মানে আমি খুব চাইছি, কিন্তু সে হয়তো অতটা নাও চাইতে পারে। তো কিছু কিছু সাইন্স এরকম থাকে। তার মধ্যে তো প্রথমে মানে রিলেশনশিপ, দেখো সোলমেটেও প্রথম থেকে ভালোই যায়, কিন্তু প্রবলেম স্টার্ট হয় কিছু মাস পর থেকে। কারো কারোর ক্ষেত্রে 1-2 বছর পরেও সমস্যা হয়। যে আচ্ছা জানো তো, আমাদের বৌদ্ধ ধর্মে একটা কথা আছে, বৌদ্ধ ধম্মপদে, যে আমাদের কিন্তু সব কিছুই কিন্তু পূর্বগামী। সব ইচ্ছা বা আমরা যা এক্সপেরিয়েন্স করি সবকিছুই কিন্তু পূর্বগামী। এর মানে হচ্ছে আমাদের যা কিছু আমরা এক্সপেরিয়েন্স করি না, সেটা পাস্ট লাইফ থেকে এই লাইফে কনভে হচ্ছে। মানে আর একটা কথা আছে, এটা হচ্ছে প্রত্যুত্তর সমতোপাদ। মানে আমরা এই লাইফে যা এক্সপেরিয়েন্স করি সেটা কিন্তু আমাদের শুধু এই লাইফ থেকে না, সেটা পাস্ট লাইফ থেকেই আসে। তো এইবার আমরা যার থেকে যেটা শেখার, আমরা তার থেকে এই জীবনে সেটা কিন্তু শিখবই। ঠিক আছে, দেখো মানুষ জন্ম নেয় এবং এই জন্ম মৃত্যু চক্রে সোল জন্মগ্রহণ করে, সে শেখে, শেখায়, এক্সপেরিয়েন্স লার্ন করে, লেসন নেয়, তারপর সে মরে যায় এবং আগামী জন্মের দিকে এগিয়ে যায়। এই শেখা শেখানোর যে পর্যায়টা থাকে না, এই পর্যায়ে কিন্তু মানে একটা মানুষ প্রচুর কিছু শেখে। আর এই শিক্ষা পুঁথিগত শিক্ষা নয়, জীবনের শিক্ষা। সেটা কিন্তু মানুষের দ্বারাই হয়, মানুষের মাধ্যমেই কিন্তু আসে। আর এইটা কিন্তু হয় সেই সোলটা পারপাস পূরণ করার জন্য।
তো প্রথমে যখন সম্পর্কটা খুব ইন্টেন্সিটির থেকে শুরু হয়, তীব্রতার সাথে শুরু হয়, যখন মিডল থেকে এন্ড অবধি যখন সম্পর্কটা একদমই খুব ঝামেলা বা বিবাদের মধ্যে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যায়, তখনই কিন্তু বুঝতে হবে বা তখন প্রশ্ন করা উচিত যে এই মানুষটা আদৌ আমার জন্য ঠিক না। দেখো, যদি সোলমেট কানেকশন হয়, কিছুদিনের ঝামেলার পরে কিন্তু সেটা একদম ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু কন্টিনিউ করবে না, বা এইরকম টক্সিসিটি কখনোই দেবে না যে না, এর সাথে থাকাই যাবে না। এইরকম টক্সিসিটি কিন্তু একমাত্র কার্মিকেই আসে, কারণ এটা কিন্তু শেখাতেই আসে। তুমি যেটা কখনো শেখোনি, নিজেকে ভালোবাসা, নিজের মধ্যে বাউন্ডারি তৈরি করা, লিমিটের মধ্যে মেশা, লিমিটের মধ্যে সবাইকে অ্যালাউ করা, সেইগুলো কিন্তু এই কার্মিক মানুষগুলোই তোমাকে শেখাবে। তো এই সম্পর্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি আশীর্বাদ, যে এটা দেখা গেছে, এটা আমার এক্সপিরিয়েন্স প্রচুর হয়েছে। তো সেখান থেকে যে যে ইনোসেন্স একটা মানুষ, বা বেসিক্যালি টিনেজার্সদের ক্ষেত্রে খুব হয়, বা অনেকে ম্যারেজের পরেও এটা এক্সপেরিয়েন্স করে অনেক মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন লাইফ স্প্যানে, যখন ইউনিভার্স তোমাকে শেখানোর তখন শেখাবেই, যে ইনোসেন্সকে হারিয়ে ফেলে, বা সেই সকলকে বিশ্বাস করে নেওয়ার ব্যাপারটা কিন্তু তার মধ্যে থাকে না এই কার্মিক রিলেশনের পরে। হয়তো সেটাই তার জন্য সেই মুহূর্তের শিক্ষা, যে এত ইনোসেন্সের সাথে মিশো না। তো সাইন এটাই থাকে এই রিলেশনের প্রথমেই, যে তীব্রতার সঙ্গে বা ইন্টেন্সিটির সাথে শুরু হয়, এবং তাকেই সব কিছু মনে করব, তাকে সেই সব আমার জন্য এইরকম মনে হয়। বাট কিছুদিন পর বা কিছু বছর পর তুমি রিয়েলাইজ করতে বাধ্য হবে যে না, সেটা কিন্তু নয়। কমতে থাকে, মানে তীব্রতাটা কমতে থাকে আস্তে আস্তে। তীব্রতা কমতে থাকে, আর এটা টক্সিসিটি দেয়, প্রচন্ড টক্সিসিটি দেয়, ট্রিগার করে, আর প্রচন্ড ভাবে ট্রিগার করে। এইরকম সিচুয়েশন চলে আসে যে যে এর সাথে থাকা যাচ্ছে না, তবু ছাড়া যাচ্ছে না। ঠিক। আচ্ছা, আমি শুরুতেই তোমাকে ট্যারোট কার্ড রিডার বলে ইন্ট্রোডিউস করলাম, কিন্তু তুমি তো ট্যারোট কার্ডের সাথে আরো অনেক কিছু করো, সেগুলো যদি আমাদের একটুখানি বলো। হ্যাঁ, ট্যারো কার্ড হচ্ছে আমার ভালোবাসা। যে কোনো জুয়েলারি বা সবকিছুর থেকেও ট্যারো কার্ড আমার কাছে অনেক বেশি দামি, ওটাই আমার ভালোবাসা। আর আমি ইউনিভার্সের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে সে আমাকে চুজ করেছে এই বিদ্যার জন্য। বিভিন্ন রকম ট্যারো কার্ড রিড করি, ভালোবাসি রিড করতে। কিছু ট্যারো কার্ড অনেক বেশি প্র্যাকটিক্যাল কথা বলে, কিছু ট্যারো কার্ড অনেক বেশি স্পিরিচুয়াল, কিছু ট্যারো কার্ড আমাদের পাস্ট লাইফ দেখায়, আকাশিক ট্যারো। এবং এই ট্যারো কার্ড তো অবশ্যই, এটা তুমি জানো। এছাড়া আরো আমি অ্যাকচুয়ালি বিভিন্ন হিলিং মডালিটিস প্র্যাকটিস করি, যেমন লামা ফেরা, এটা গ্র্যান্ড মাস্টার লেভেল পর্যন্ত প্র্যাকটিস করেছি। আর আমি এটা প্রচুর মানুষকে সাজেস্ট করি, যারা স্টাক সিচুয়েশনে থাকে না, এরকম সময় হয় না যে সিচুয়েশন খুব স্টাক হয়ে গেছে, সে বুঝতে পারছে না কি করে সিচুয়েশনটাকে মুভমেন্ট করা যাবে, তো সেই সময় না হিলিং প্রচন্ড ভালো কাজ করে। শুধু লামা ফেরার কথা বললাম, বাট অ্যাকচুয়ালি রেইকি হিলিং হোক বা অ্যাঞ্জেল হিলিং হোক, বা যারা অনেক নেগেটিভ এনভায়রনমেন্টে থাকে বা নেগেটিভ এনার্জির মধ্যে থাকে, তাদের জন্য মহাকালী হিলিং, হুমকারা উইথ হালিম, এরকম খুব ভালো ভালো হিলিং মডালিটিস আছে, যেগুলো কিন্তু মানুষকে প্রচুর সাহায্য করে। দেখো, আজকের দিনে কিন্তু সবাই একটা স্ট্রেসফুল লাইফে লিড করে, কেউ যে খুব শান্তিতে আছে সেটা কিন্তু না, সবার লাইফে কিন্তু স্ট্রেস। এবার হিলিং মডালিটিস গুলো না ওভারনাইটে তোমাকে ঠিক করে দেয় না, বা ওভারনাইটে তার সবকিছু সলিউশন হয়ে যায় না, কিন্তু এটা একটা জার্নি যেটা মানুষের ডেইলি লাইফকে অনেক বেশি এনহ্যান্স করে, বা অনেক বেশি বেটার ওয়েতে সে সবকিছু ম্যানেজ করতে পারে। হিলিং মডালিটিস কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। যে আর আরেকটা বিষয়, যে মানুষ অসুস্থ হলে যেমন মানে বডি তাকে সাইন দেয় যে এবার ডক্টরের কাছে যেতে হবে, তো যখন কোনো মানুষের হিলিং প্রয়োজন হয় না, তখন তার মধ্যে থেকেও একটা ডাক আসে যে এবার তোমাকে নিজের দিকে একটু ফিরে তাকাতে হবে, তাহলে হয়তো তোমার প্রত্যেক দিনটা অনেক বেশি ম্যানেজেবল হবে। হিলিং হয়তো সব ওভারনাইট ঠিক করে দেবে না, কিন্তু সিচুয়েশনকে ম্যানেজ করতে সাহায্য করে। মানে তুমি হিলিংও করো? হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, হ্যাঁ। ধরো আমাদের গোসাই ঠাকুরের আড্ডার কোনো দর্শক তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে?
স্ক্রিনের নাম্বারে আমার একজন যে অ্যাসিস্ট্যান্ট ভাই আছে, ও সবটা ম্যানেজ করে, ওই সব দেখে। তো ওই নাম্বারে যোগাযোগ করলে যাবতীয় ডিটেল ও সবাইকে বলে দেবে। ও মানে অ্যাসিস্ট্যান্ট ভাই খুব ভালো, অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট না, ও আমার খুব একজন কাছের ভাই। তো যাবতীয় হেল্প করে দেবে আর সবভাবে হেল্প করে মানে দেবে, কিভাবে যোগাযোগ করতে হবে, কি প্রসিডিওর আছে, কখন অ্যাপয়েন্টমেন্ট হবে, সব সব ডিটেইলস গাইড বলে করে দেবে। ওকে, আর আমি তো আছি সবাইকে ব্যাস হেল্প করার একদম জন্য। একদম। আচ্ছা, একটু আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আনহিল্ড ইমোশনস বা ট্রমা, এগুলো কি পাস্ট লাইফ থেকেই আসে? অবশ্যই আমাদের লাইফে যা হয় সেটার রুট কজ কিন্তু এই লাইফের নয়, সেটার রুট কিন্তু অনেকটা গভীর। আমাদের এই জীবনে আমরা যাই অনুভব করি সেটা কিন্তু পাস্ট লাইফ থেকেই আসে, কারণ জন্ম মৃত্যু চক্র কিন্তু চলছে। আর এবার যদি বলো আনহিল্ড ইমোশনস বা আনহিল্ড ট্রমা, যেটা তুমি বললে, যারা পাস্ট লাইফ বিলিভ করে না তাদের ক্ষেত্রেও বলি যে আমাদের জীবনে অমীমাংসিত ঘটনাগুলো কিন্তু আমাদের প্রচন্ড ডিস্টার্ব করে, ঠিক আছে? আর এই ট্রিগার, এই ডিস্টার্ব গুলো কিন্তু আমাদের প্রচন্ড কষ্টদায়ক হয়ে ওঠে, এটা কিন্তু বাস্তব। আনহিল্ড ইমোশন বা আনহিল্ড ট্রমার অনেকগুলো রিজন থাকে, হতে পারে তার চাইল্ডহুড ট্রমা, হতে পারে বা বা কিছু জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা, হতে পারে সেই মানুষটা বারবার রিজেকশনের সম্মুখীন হচ্ছে, বারবার অত্যাচারিত বা কিছু অ্যাবিউসিভ কিছু হয়েছে, এমন কিছু তার সাথে হয়েছে, সে সেটা মেনেই নিতে পারেনি, মেনে না নিতে পেরে সে বারবার কষ্ট পাচ্ছে। তো মাল্টিপল কিন্তু রিজনস হতে পারে আনহিল ট্রমা, বা এরকম অনেক হয়েছে, বিশেষ করে যাদের এজ একটু মিডল টু একটু হাই, মানে যেমন ধরো 45+ যাদের এজ থাকে, তারা কিন্তু অনেক কিছু এক্সপেরিয়েন্স করে আজকে এই জায়গায় এসেছে। মানে দেখো, এক একজনের জীবন এক এক রকম, কিন্তু প্রত্যেকটা মানুষের এক্সপেরিয়েন্স কিন্তু এক এক রকম, ঠিক আছে? তো তার লাইফ স্প্যানে, তার পুরো এই মিডল এজে এটা বেসিক্যালি দেখা যায় যে প্রচুর আনহিল্ড ইমোশনস আছে, অনেক কিছু সহ্য করে সে এগিয়েছে, বারবার রিজেকশন, বারবার কষ্ট, বা এমন কিছু সিচুয়েশন যেটাকে বারবার ট্রিগার করেছে, ঠিক আছে? আর জানো তো, এই ইমোশনস গুলো না, মানে কিছু অনুভূতি থাকে যেগুলো ওরকম ভাবে অনুভব করতে চাও, মানে চাই না, বা সেই মানুষটা হয়তো অনুভব করতে চায় না, কিন্তু হয়তো সে চাপিয়ে রাখতে চায় বা চাপা দিয়ে রাখতে চায়, কিন্তু চাপা দিয়ে রাখলেও কিন্তু ইমোশনস গুলো হারিয়ে যায় না, সেগুলো জমা হয় আমাদের অবচেতন মনে। তো এটা না কোনো ভাবে ট্রিগার করে, এটার আফটার অল রেজাল্ট হয়ে থাকে যে ট্রাস্ট ইস্যুস তৈরি হওয়া, ইজিলি কাউকে বিলিভ করতেই পারছে না, বা বারবার প্রশ্ন তুলছে আদৌ কি সেটা ঠিক, আদৌ কি এটা আমার সাথে মানে ঠিক নিজের হচ্ছে, সাথে নিজের একটা লড়াই চলতে থাকে। লড়াই চলতে থাকে একদম। আর কি হয় যে নিজেকে ভালোবাসতে সে ভুলে যায়। একটা মানুষ যদি বারবার রিজেকশনের শিকার হয়, বা বারবার যদি সেম প্যাটার্নের শিকার হয়, বা বারবার যদি তাকে কষ্টই আসতে থাকে, তো স্বাভাবিকভাবেই তার মধ্যে কিন্তু একটা ডাউটফুল এনার্জি তৈরি হয়, একটা নেগেটিভ একটা ব্যাপার তৈরি হয় তার মধ্যে। তো এই আনহিল্ড ইমোশনস গুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে প্রচন্ড ভাবে হাবি হয়ে থাকে, আর সেই সময় কিন্তু মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায়। হয়তো তার সবকিছুই আছে, জীবন কেটে যাচ্ছে, কিন্তু তবুও নিজের মাঝে একটা শূন্যতা। তো এটা কিন্তু আনহিল ট্রমা থেকেই আসে। আচ্ছা, এর থেকে বাঁচার কোনো উপায় আছে? বাঁচার উপায় তো অবশ্যই আছে, প্রচুর হিলিং মডালিটিস আছে, বাট আমি 3টে প্র্যাকটিক্যাল তাহলে বলি বাঁচার উপায়। ফার্স্ট হচ্ছে অ্যাওয়ার থাকো, তোমাদের সাথে যেটা হচ্ছে, যেটা যেটা হচ্ছে বা যেটা তোমরা এক্সপিরিয়েন্স করছো, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা যে সেটাকে তোমরা আগে অ্যাওয়ারনেসের সাথে, সচেতনতার সাথে বোঝার চেষ্টা করো যে এটা আদৌ ঠিক না ভুল। সেকেন্ড হচ্ছে অ্যাকসেপ্টেন্স, সিচুয়েশন যত অ্যাকসেপ্ট করা যায় না, তত কিন্তু লাইফ ভালো। আমি এটা প্রচুর মানুষকে বলি যে ঠিক আছে, যেমন হচ্ছে চলুক, অ্যাকসেপ্ট করো, অ্যান্ড তুমি তোমার জায়গায় বেস্ট থাকো, নিজের সাথে নিজের ডেইলি লাইফটাকে অনেক বেশি এনহ্যান্স করো, বাড়াও। তো সিচুয়েশনে অ্যাওয়ার থেকে যদি অ্যাকসেপ্ট করা যায়, এটা অনেক ভালো। অ্যান্ড লাস্টলি আমি বলবো, রিলিজ করো,
যেটা অমীমাংসিত আছে, যেটা তোমাকে ট্রিগার করছে, সেটাকে মীমাংসা করো, রিলিজ করো, ফরগিভ করো, ছেড়ে দাও। সিচুয়েশন যত ছেড়ে দেওয়া যায় না, তত নিজের মতো করে ভালো থাকা যায়। আমি কিন্তু খুব শান্তপ্রিয় মানুষ, মানে আমি নিজেও তাই করি, আমি সবাইকেও তাই বলি যে রিলিজ করো, ফরগিভ করো। যেটা মীমাংসা হচ্ছে না, ক্ষমা করে দাও, সরি বলে দাও, ছেড়ে দাও, ভালো থাকো, ঠিক আছে? তাহলেই কিন্তু অ্যাটলিস্ট তুমি অনেক ফ্রি হয়ে যাবে। যত ফ্রি থাকা যায় ততই কিন্তু ভালো। তো রিলিজ করা খুব ভালো, আর এর সঙ্গে অবশ্যই যদি হিলিং প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু আরো বেশি সে ভালো থাকবে। আর জানো তো, একটা জিনিস না বলে পারছি না, ট্রিগার মানে এটা না যে যে শুধুমাত্র একটা মানুষের থেকে বারবার কষ্ট পাচ্ছি, বারবার একটা মানুষ ডিস্টার্ব করে যাচ্ছে, এটা 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 তো অবশ্যই ট্রিগার করা, ডিস্টার্ব করা, কিন্তু আরেকটা দৃষ্টিকোণ থেকে যদি ভাবি তাহলে এটা কিন্তু দেখা যায় যে আহ, মনের মধ্যে এমন কিছু ক্ষত যেটা সেই ব্যক্তি বা সিচুয়েশন বারবার স্পর্শ করছে বা বারবার সেখানেই আঘাত করছে, যেটা আমাদের সহ্য ক্ষমতাকে আরো বেশি ডাউন করে দিচ্ছে। সহ্য করা যাচ্ছে না বা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা বা ম্যানেজ করা অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। সেই ট্রিগারটাই অ্যাকচুয়ালি কিন্তু ইমোশনাল আনহিল্ড, বা সেই ট্রিগারটাই কিন্তু অ্যাকচুয়ালি আনহিল্ড ইমোশন বা ট্রমা। তো এখান থেকে বাঁচার জন্য আমি ফার্স্ট এই তিনটে যেটা মেইন জিনিস, এটা করতেই হবে। এর সাথে প্রার্থনা করো, হোপোনোপোনো প্রেয়ার প্র্যাকটিস করো, এটা খুব ভালো। আর রিলিজ করতে হবে 7 চাকরা, এটা খুব ভালো, মানে 7 চাকরা হিলিং এর মাধ্যমে রিলিজ করা আরো বেশি ভালো। আচ্ছা, ট্যারোট দেখে কি এগুলো কোনোভাবে বলা যায়? অবশ্যই ট্যারোর মাধ্যমে বলা যায়। অ্যাকচুয়ালি ট্যারো দেখে কি বলা যায় না, ট্যারো দেখে সব বলা যায়। আর কিছু ট্যারো কার্ড, মানে ট্যারো কার্ড যেমন স্পিরিচুয়াল তেমন প্র্যাকটিক্যাল, যার জন্য যেই গাইডেন্সটা দরকার, যার জন্য যেই জিনিসটা দরকার সেটাই ট্যারো কার্ড বলে। আর সব থেকে বড় ব্যাপার, যখন সিচুয়েশন স্টাক থাকে, যখন কোনো কিছুই ভালো যাচ্ছে না, তখন কিন্তু মানুষের সেন্স, প্র্যাকটিক্যাল সেন্স কাজ করা বন্ধ করে দেয়। তখন কিন্তু ট্যারো কার্ড একটা মিররের মতো কাজ করে। তখন ট্যারো কার্ড তোমার সাথে তোমার শ্যাডো সেলফের কানেক্ট করে, কোথায় উইকনেস আছে, কোথায় স্ট্রেংথ আছে, কি ডিসিশন নিলে এই মুহূর্তে কি করলে তোমার আগামী দিন ভালো হবে, সেটাই কিন্তু ট্যারো কার্ড হেল্প করে। ট্যারো কার্ডের মাধ্যমে সব জানা যায়। মানে আমার পরের প্রশ্নের উত্তর তুমি আগেই দিয়ে দিলে। মানে আমি তোমাকে এটাই জিজ্ঞাসা করতাম যে হাউ টু ট্যারো হেল্প। আচ্ছা, ট্যারো নিয়ে যখন আমরা কথাই বলছি, আমি বলবো যে আমাদের ভিউয়ার্সদের জন্য তুমি কি ট্যারো রিড করতে পারবে বা কোনো হেল্প করা যাবে? নিশ্চয়ই। ট্যারো রিডার, অ্যাজ ট্যারো রিডার এটা আমার খুব ভালো লাগবে, অবশ্যই আমি হেল্প করব। আজকের রিডিং গাইডেন্স আজকে আমাদের সকল ভিউয়ার্সদের জন্য। দেখি ইউনিভার্স আজকে আমাদের ভিউয়ার্সদের ঠিক কি গাইডেন্স দিচ্ছে। এটি একটি টাইমলেস রিডিং, ভিউয়ার্সরা যে কোনো সময় রিডিংটিকে চেক করতে পারবে, এবং জেনারেল কালেকটিভ রিডিং সকলের উদ্দেশ্যে। দেখো, ফার্স্ট মেসেজ ভিউয়ার্সদের উদ্দেশ্যে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। তারা যত বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হবে ততই কিন্তু তাদের লাইফ অনেক বেশি ভালো হবে। আমাদের ভিউয়ার্সরা এখানে অনেকে আছে, তারা হয়তো মাথায় অনেক প্ল্যান আছে, আগামী দিনের অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু সেটা পরিকল্পনা মাফিক বাস্তব রূপ দিতে হবে। অ্যাকশন উইল পাওয়ারকে কাজে লাগিয়ে অনেক এগিয়ে যেতে হবে। নিজের এনার্জিকে বুঝলে, জানলে, চিনলে, তাহলেই কিন্তু তারা আফটার অল তাদের বেঞ্চমার্কে পৌঁছতে পারবে, গোল অ্যাচিভ করতে পারবে। আর এখানে এই কার্ডটা যেটা বলছে যে তাদের মধ্যে, আমাদের ভিউয়ার্সদের মধ্যে কিন্তু সকল রকম যোগ্যতা এক্সিস্ট করছে, সকল প্রকার যোগ্যতা আছে। নিজেকে যত চিনবে তত কিন্তু নিজের ব্লকেজেস গুলো তারা বুঝতে পারবে। নিজের সলিউশন তাদের কিন্তু নিজের মধ্যেই লুকিয়ে আছে, এবং সেই জন্য তারা যেন করে, সকলে তোমরা এগিয়ে যাও, কারণ আফটার অল কিন্তু খুব ভালো হতে যাচ্ছে। এটা আমি বললাম এই কারণেই, যখন শাফেল করছিলাম বটম অফ দ্য ডেক এসেছিল দ্য ম্যাজিশিয়ান।
যদি অ্যাকশন ওরিয়েন্টেড হয়, আমাদের ভিউয়ার্সরা যদি তাদের প্ল্যান মাফিক যদি এগোয়, ফিউচার কিন্তু খুব ভালো। তো অবশ্যই গাইডেন্স, সকলে এগিয়ে যাও, সকলেই ভালো থাকো, কারণ আফটার অল লাইফ খুব ভালো হতে যাচ্ছে। এই মুহূর্তে কিছু কিছু ব্লকেজেস দেখাচ্ছে, বাট নিজেকে জানলে, চিনলে, বুঝলে আফটার অল কিন্তু ফিউচার খুব ভালো। তার মানে ভালো সময় আসছে যদি এখন ঠিক করে কাজটার অ্যাকশন একদম। ওরিয়েন্টেড কাজটা হয়। আচ্ছা, তুমি ট্যারো রিডিং শেখাও তো? হুম। তোমার শেখানোর একটা ইউনিক প্রসেস আমি শুনছিলাম, সেটা যদি তুমি বলো আমাদের দর্শক। অ্যাকচুয়ালি ওটা ট্যারো রিডিং এর না, ওটা অ্যাকচুয়ালি হিলিং এর জন্য। আচ্ছা। অ্যাকচুয়ালি দেখো, আমাদের এই যা রিয়েলিটি, এই যা বাস্তবতা, সবাই কিন্তু মানে স্ট্রেসফুল লাইফ লিড করে। হিলিং এমন একটা শক্তি না, যেটা সবাইকে সাহায্য করবে নিজেকে চিনতে, জানতে বা আভ্যন্তরীণ সত্তাকে বুঝতে। ঠিক আছে, তো ইউনিক যে ব্যাপারটা তুমি সেটা শুনেছো, সেটা আমার হিলিং ক্লাসে হয়, বেসিক্যালি অ্যাঞ্জেল হিলিং ক্লাসে। যে আমি চাই যে সবাই যেন হিল করুক, শুধুমাত্র শেখাবো বা মানি অ্যাজ আ অকাল্টিস্ট বা অ্যাজ আ স্পিরিচুয়াল পার্সন, সেটা কিন্তু আমার কখনোই উচিত নয়। তো আমি আমার এথিক্সটাকে মেনটেন রেখে আমি এটা ভেবেছি, তুমি যেটা শুনেছো ইউনিকনেসটা, সেটা হচ্ছে অ্যাঞ্জেল হিলিং ক্লাস যেটা থাকে বা আমার রেইকি হিলিং ক্লাস যেটা থাকে, তারা যদি একবার জয়েন করে তাহলে তারা বারবার আমার সাথে প্র্যাকটিস করতে পারবে, যতবার আমি সেই কোর্সটা লঞ্চ করব। কারণ আমি চাই যে সবাই শিখুক, সবাই এগিয়ে যাক। আর হিলিং এনার্জিটা এমন একটা এনার্জি যে সেটাকে যতই ঘষে মেজে যতই প্র্যাকটিস করা যায় না, সেটা কিন্তু আমাদের আরো বেটার ওয়েতে রিটার্নটা দেবে বা আমরা আরো বেটার আউটকাম পাবো। তো একবার শিখে হিলিং করলাম বা একবার শিখেই এগিয়ে গেলাম সেটা নয়, বারবার যদি প্র্যাকটিস করে স্টুডেন্টরা আমার সাথে, তারা কিন্তু অনেকটা বেশি উপকার পায়, আর এরকম হয়েছেও। আচ্ছা, একজন মানুষ কখন বুঝবে বা কিভাবে বুঝবে যে তার হিলিং দরকার? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। দেখো, যেরকম আমি বললাম যে যখন আমাদের হেলথ খারাপ হয়, তখন কিন্তু আমাদের বডি ইঙ্গিত দেয় যে এবার ডক্টরের প্রয়োজন। হিলিংও কিন্তু ঠিক তাই। কিছু 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 সায়েন্স থাকে যেগুলো আমাদের ইনটিউশন বা আমাদের অন্তঃসত্ত্বা আমাদের দেয় যে হিলিং আমাদের প্রয়োজন আছে। আর জানো তো, আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু সবারই কম বেশি একটা স্ট্রেসফুল লাইফ যায়, হিলিং এনার্জি হচ্ছে এমন একটা রাস্তা, এমন একটা প্রাণ শক্তি, যেটা আমাদের নিজেদের সাথে নিজেদের চিনতে সাহায্য করে। আচ্ছা। এইবার যেই সাইন্স গুলো আমি বলতে চলেছি, সেটার প্রথম সাইন হচ্ছে যে সেম প্যাটার্ন রিপিট হওয়া। যদি একরকম প্রবলেম কোনো মানুষ বারবার ফেস করতে থাকে, তার সিচুয়েশন কিন্তু স্টাক আছে। তো সেই টাইমে হিলিং করা প্রচন্ড বেশি দরকার, সেই স্টাক এনার্জিকে মুভমেন্ট করানোর জন্য। আর এরকম অনেক সময় হয় যে ধরো রিলেশনশিপ বারবার হচ্ছে বা বারবার ব্রেকআপ হচ্ছে, মানে হতে পারে মানুষটা পরিবর্তন হচ্ছে, রিলেশনশিপের সম্পর্কের মানুষটা পরিবর্তন হচ্ছে, সম্পর্কটা পরিবর্তন হচ্ছে, কিন্তু সিচুয়েশন একই ফিল হচ্ছে, কষ্ট সেম প্যাটার্নে বারবার রিপিট হচ্ছে, বা বিজনেস করছে বারবার ধসে পড়ছে। তখন কিন্তু সেই মানুষটার মধ্যে এলিমেন্টাল ব্যালেন্স প্রয়োজন হয়। 7 চাকরা ব্যালেন্সের মাধ্যমে বা প্যাটার্ন বা কার্মিক ক্লিনজিং এর মাধ্যমে কিন্তু এই ব্যাপারটা হিল করা সম্ভব। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যদি প্যাটার্ন রিপিট হয় তখন তার হিলিং এর অবশ্যই প্রয়োজন আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এরকম হয় না যে ধরো রাত্রে ঘুমের খুব সমস্যা হচ্ছে বা ঘুম পর্যাপ্ত পরিমাণে হলেও সারা দিন একটা ক্লান্তি, তখন হিলিং খুব ভালো কাজ করে। বা এরকম হয় না যে বারবার স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন, কোনোভাবে সিচুয়েশন ম্যানেজ করে ওঠা যাচ্ছে না, সেই টাইমেও কিন্তু হিলিং নিজেদেরকে জানতে, বুঝতে, চিনতে সাহায্য করে। এছাড়া ধরো কোনো সম্পর্ক থেকে যদি কেউ বেরোতে না পারে, এই যে যদি কার্মিক রিলেশনশিপ হয়ে থাকে, এই অ্যাটাচমেন্ট গুলো থেকে কিন্তু ডিটাচ হওয়া ইজি না, তখন কিন্তু হিলিং খুব ভালো কাজ করে। কোনো বাউন্ডারিজ, কোনো লিমিটস এর মধ্যে যারা আছে, তাদের হিলিং শেখা খুব দরকার। কারণ জানো তো, আমাদের যে 7 চাকরা থাকে না, 7 চাকরা কিন্তু আমাদের সোল, আমাদের আত্মার কিন্তু এনার্জি সেন্টার। তো
এই এনার্জি সেন্টারই কিন্তু আমাদের অরা বা ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু খুব কানেক্টেড। মানে এই এনার্জি সেন্টার থেকে যে অরা কিন্তু এখান থেকেই কিন্তু উৎপত্তি। তো তো এই 7 চাকরা ব্যালেন্সের মাধ্যমে কেউ যদি তার এলিমেন্টাল ব্যালেন্স যদি করে, তাহলে কিন্তু 7 চাকরা ব্যালেন্সের সাথে তার 9টা প্ল্যানেটও কিন্তু ব্যালেন্স থাকে, কারণ 7 চাকরার সাথে 9টা প্ল্যানেট কিন্তু কানেক্টেড। তো হিলিং কিন্তু সর্বোপরিভাবে তাকে সব দিক থেকে সাহায্য করে। আর সব থেকে বড় কথা, যে হিলিং প্রত্যেক দিন করে তার লাইফে নতুন রোডস ওপেন হবেই, কারণ এটি একটা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। সেটা সে যে কোনো হিলিং প্র্যাকটিস করতে পারে। প্রত্যেকটা হিলিংস এর না এক একটা বেনিফিটস থাকে বা এক একটা আউটকাম থাকে। এক একজনের জন্য এক একটা হিলিং ভালো, সেটা জানতে হবে। কিন্তু হিলিং আফটার অল খুব ভালো একটা মেথডস, যেটা মানুষকে নিজের সাথে নিজেকে জানাবে, চেনাবে। আর একটা কথা বলে রাখি, হিলিং মানে কিন্তু কোনো জাদু নয়, কোনো ম্যাজিক নয় যে ওভারনাইট ঠিক হয়ে যাবে। হিলিং ইজ আ প্রসেস, যেই প্রসেসে সেই মানুষটা তার নিজের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে আরো বেটার ওয়েতে, যাতে তার আগামী দিনের লাইফ আরো বেশি ভালো হয়। কিন্তু আমরা অনেক সময় দেখি যে হিলিং শিখেছে বা হিলিং করছে, কিন্তু কোথাও কি একটা ব্লকেজ চলে আসছে, মানে করতে পারছে না, মানে কিছু জিনিস ব্লকেজ করে দিচ্ছে। সেক্ষেত্রে হ্যাঁ। কি করা যায়? হ্যাঁ, এরকম কিন্তু হয়। আর এটা না হয়েছে, আমাকে এসে বলেছে যে ম্যাডাম এরকম হিলিং টা আমার হচ্ছে না কেন শেখার পরেও। তো আমি একটা জিনিস বলতে চাই, হিলিং এনার্জি না কখনো ব্লকড হয় না। আচ্ছা, হতে পারে এটা ধীর গতিতে হচ্ছে, বা সেই এনার্জিটা আমরা সম্পূর্ণ ভাবে গ্রহণ করতে পারছি না, কারণ এটা একটা লাইফ ফোর্স এনার্জি, পরিবেশগত শক্তি, এলিমেন্টাল এনার্জি, এবং আমরা বলতে পারি এক কথায় প্রাণ শক্তি, যেই এনার্জি সকলের মধ্যেই উপস্থিত থাকে। বাট আরো বেটার ওয়েতে হয়তো কেউ এনহ্যান্স করতে পারছে না, তখন সেক্ষেত্রে কিছু রিজনস কিন্তু থাকে। ফার্স্ট রিজনস হচ্ছে ডাউটফুল এনার্জি। ডাউট করো না, দিস ইজ আ জার্নি, দিস ইজ আ প্রসেস। তুমি সেই শক্তিটার সাথে আরো বেশি কানেক্টেড হও। ফার্স্ট এটাই অ্যাডভাইস থাকবে যে যদি কোনো শক্তির সাথে প্রচন্ডভাবে কানেক্টেড হওয়া যায়, রেগুলার প্র্যাকটিস করতে করতে, সে কিন্তু আফটার অল সেটা পেতে কিন্তু বাধ্য। কারণ প্র্যাকটিস এভরিডে করলেই কিন্তু সেটাকে আমরা আরো বেটার ওয়েতে পাই। ঠিক আছে। আর যদি এনার্জি এরকম ব্লকড থাকে, সেক্ষেত্রে কিন্তু তার 7 চাকরা সেই হিলিং যেটা করছে, সেই হিলিং মেথডস এর মাধ্যমে 7 চাকরা অবশ্যই ক্লিনস করতে হবে। 7 চাকরা ক্লিনস করলে না, বলতে পারো আমাদের 60 to 70% প্রবলেমস অটোমেটিক্যালি সরতে থাকে। কারণ ব্লকেজেস গুলো কিন্তু আমাদের বডিতে থাকে না, ব্লকেজেস থাকে চক্রার মধ্যে, কারণ ওটাই এনার্জি ফিল্ড, ওটাই এনার্জি সেন্টার। তো সেই এনার্জির, যেই হিলিং এনার্জি তারা প্র্যাকটিস করছে, সেই হিলিং এনার্জির মাধ্যমে তারা যেন 7 চাকরা প্র্যাকটিস করে, এবং তার সঙ্গে নিউমেরোলজি অনুযায়ী কিছু মন্ত্র তাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। মন্ত্র প্র্যাকটিস এবং হিলিং যদি একসঙ্গে করা যায়, তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তবে একটা এক্সপেরিয়েন্স আমি অবশ্যই শেয়ার করতে চাই। আমার এই টিচিং এক্সপেরিয়েন্সে বা টিচিং এর মাধ্যমে আমি যে এক্সপেরিয়েন্স গুলো করেছি, এনভায়রনমেন্টাল যেই টক্সিসিটি গুলো থাকে বা যে নেগেটিভ এনার্জি, কেউ এটাকে বলে ইভিল, কেউ বলে ব্ল্যাক ম্যাজিক, কেউ বলে নজর দোষ, এই বিষয়গুলো যেগুলো থাকে না, সেইগুলো যদি থাকে, তবে আমি আমার স্টুডেন্টসদেরকে বলি যে তোমরা সেই দিন একটুখানি সল্ট এবং কফি ওয়াটারে স্নান করে আমার সাথে হিলিং প্র্যাকটিস করো। একটু কর্পূর একটু ঘরে জ্বালিয়ে নাও। এটা না নেগেটিভ এফেক্টকে অনেক বেশি নর্মালাইজ করে দেয়, বা এনার্জি ফ্রিকোয়েন্সিকে অনেক বেশি নর্মাল করে দেয়। কারণ নেগেটিভ এনার্জি কি হয়, যে এনার্জি ফ্রিকোয়েন্সিকে অনেক বেশি সংকুচিত করে দেয়। তো সেই জন্য কি পজিটিভ এনার্জি ফ্লো হতে প্রবলেম হয়। তো এরকম কিছু পদ্ধতি থাকে যেগুলো আমি আমার স্টুডেন্টসদেরকে বলে থাকি। আর টানা 21 days to 90 days, মানে 3 month যদি কেউ হিলিং প্র্যাকটিস করে প্রপার মেথডসে, তাহলে কিন্তু তার এনার্জি ব্লকেজেস হওয়ার কথা নয়। আচ্ছা, অনেক সময় আমরা দেখি হিলিং প্র্যাকটিস করলে রিপিটেড নাম্বার বা ফেদার দেখা যায়, এটা কি কোনো ইউনিভার্সাল সাইন? অবশ্যই। দেখো, ইউনিভার্স আমাদের সাথে কিন্তু আমাদের মানুষের মতো কথা বলে না।
যার হিলিং এনার্জি বা যার এনার্জি ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই থাকে, ইউনিভার্স কিন্তু তাকে বিভিন্ন সাইন দেয়। হতে পারে সে একই কথা বারবার শুনছে, বা শব্দ বা কোনো নাম্বার, রিপিটেড নাম্বার 1111 বা 222 333 বারবার এরকম সে দেখছে। এবার হতে পারে সে কোনো ফেদার পাচ্ছে। আমার অ্যাঞ্জেল ব্যাচে এটা হয়ে থাকে, অনেক এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেও থাকে। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন সিম্বলিজমের মাধ্যমে বারবার সেই মানুষটার মধ্যে ইউনিভার্স সচেতনতা দিতে থাকে বা অ্যাওয়ারনেস দিতে থাকে। এই অ্যাঞ্জেল নাম্বার বা সাইনগুলোকে কিন্তু আধ্যাত্মিক দর্শন মতে বা স্পিরিচুয়াল পার্সপেক্টিভে কিন্তু সিনক্রোনিসিটি বলা হয়। আর অ্যাঞ্জেলসরা বা ইউনিভার্স, বেসিক্যালি অ্যাঞ্জেলসদের কথা যদি বলি, অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাঞ্জেলস নাম্বারই। যেই নাম্বারগুলো বারবার আসছে বা কোনো ফেদার বা কোনো শব্দ যদি বারবার শুনছে, বা ড্রিমের মাধ্যমেও কিন্তু আসতে পারে কোনো এরকম সিম্বল বা কোনো সাইন, অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ইনোশিয়ান। এই ইনোশিয়ান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অ্যাঞ্জেলসরা কিন্তু আমাদের সাধারণ মানুষের সাথে সচেতনতা বোঝায় বা আমাদেরকে বোঝায়, অ্যাওয়ার করে। আর এইটা ইনভেস্টিগেট করেছিল ডক্টর জন ডি এবং এডওয়ার্ড কেলি। এরা কিন্তু অকাল্ট প্র্যাকটিশনার, এক্সপার্ট অকাল্ট প্র্যাকটিশনার। স্ক্রাইং এর মাধ্যমে কিন্তু এরা এটা ফার্স্ট ইনভেস্টিগেট করে এবং সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত সাকসেসফুলি চলছে। আর এই নাম্বার দেখা মানে এই না যে ওভারনাইট তার লাইফ ঠিক হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাওয়ারনেস যে তুমি কি আছো, সেটা কি তুমি ঠিক আছো বা তুমি কি ঠিক পথে চলছো। তোমার ম্যানিফেস্টেশন তোমার এখন অনেক হাই, তুমি যেটা চাইবে সেটা হবে, তুমি সঠিক ওয়েতে কাজ করো। এই সচেতনতাগুলোই কিন্তু দেয়, বাট এটা মানে কোনো ফিউচার প্রেডিকশন নয়, ঠিক আছে। আর এই সিনক্রোনিসিটির মাধ্যমে কিন্তু মানে যে সিম্বলিজম যেগুলো থাকে, যেমন ধরো 111 এটা একটা নিউ স্টার্টিং বোঝায়, বা যেমন ধরো 555 এটা একটা নতুন চেঞ্জেস বোঝায়। তো এইগুলো কিন্তু আফটার অল একটা কি বলে, ইউনিভার্স তার নিজের ল্যাঙ্গুয়েজে তাকে সচেতন করছে। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে ইওর ফাইনাল গাইডেন্স কি দেবে আমাদের দর্শকদের? নিশ্চয়ই, তাহলে ফাইনাল গাইডেন্সটা একটু প্র্যাকটিক্যাল ওয়েতে দিই। একদম একদম। আচ্ছা, তুমি আবার ট্যারো নিলে, এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে এই ট্যারো কার্ড কোথা থেকে এসছে? অ্যাকচুয়ালি ট্যারো কার্ড কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি। এটা সম্পূর্ণ অ্যাকচুয়ালি 15th সেঞ্চুরিতে ইটালিতে কিন্তু কার্ড প্লেইং গেম হিসেবেই কিন্তু চলতো, ঠিক আছে। তারপর লেটলি 18th সেঞ্চুরিতে কিছু এক্সপার্ট অকাল্ট প্র্যাকটিশনার এটা কিন্তু আফটার অল একটা মানে এই যে সিম্বলিজম যেগুলো আছে না, এই সিম্বলিজমের মাধ্যমে আফটার অল এটা কিন্তু একটা ডিভাইন টুল হিসেবে পরিচিত হয় ফ্রম 18th সেঞ্চুরি। এবং সেই 18th সেঞ্চুরি থেকে এখনো পর্যন্ত 100% অ্যাকিউরেসির সাথে ট্যারো কার্ড আমাদের সাহায্য করে চলেছে। আচ্ছা আচ্ছা, এবার ফাইনাল গাইডেন্সটা দিই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আজকে আমার ফাইনাল গাইডেন্স একটু প্র্যাকটিক্যাল গাইডেন্স দেব, যে তাদের কি করা উচিত, কি ফলো করা উচিত, ইউনিভার্স তাদেরকে কি বলছে আমাদের সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে। এবং এটি একটি টাইমলেস রিডিং, তারা যে কোনো সময় রিডিংটিকে চেক করতে পারে। এবং কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আচ্ছা, আমাদের ফার্স্ট কার্ড গাইডেন্স, প্র্যাকটিক্যাল গাইডেন্স দর্শকদের উদ্দেশ্যে। এখানে অনেকে আছে তারা কিন্তু খুব ওভার থিঙ্কিং করছে, অনেকটা ওভার থিঙ্কিং করছে, ব্রেন ফগ দেখতে পাচ্ছি এবং হতাশায় আছে। তো তাদের উদ্দেশ্যে কথা যে নেগেটিভ কিন্তু থাকবেন না, আপনারা অনেক বেশি পজিটিভ থাকুন, পজিটিভলি লাইফটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে চলুন, সেটা অনেক ভালো হবে। আর যত হতাশা বা নেগেটিভিটিকে আপনি প্রাধান্য দেবেন, ততই কিন্তু আপনাদের নেগেটিভিটি একদম কাছে এসে যাবে। তো এই মুহূর্তে সল্ট বাথ নেওয়া কিন্তু ভালো, যেটা একটু আগে বললাম, সল্ট বাথ অ্যান্ড কফি ওয়াটার বাথ। আফটার অল কিন্তু যত নিজের পরিচর্যা আপনারা নিজে করতে পারবেন তত ভালো হবে। অ্যান্ড ফাইনালি এই মুহূর্তে কিন্তু পেশেন্স রাখতে হবে, পেশেন্স রাখলেই কিন্তু ভালো হবে। আফটার অল এই মুহূর্তে পেশেন্স রেখে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ফাইনাল আউটকাম খুবই ভালো হতে যাচ্ছে। বাট এই মুহূর্তে সঠিক পরিকল্পনা এবং পেশেন্সের প্রয়োজন আছে। অ্যান্ড আফটার অল
বটম অফ দ্য ডেক, ব্যালেন্স নিয়ে আসুন নিজের লাইফে, ব্যালেন্স নিয়ে এসে এগিয়ে যান এবং ধৈর্য ধরুন। আফটার অল খুব ভালো যাচ্ছে, আফটার অল পজিটিভই আসলো। সেই হয়তো এই মুহূর্তে সিচুয়েশন ইমব্যালেন্স আছে, ম্যানেজ করতে সমস্যা হচ্ছে, বাট আফটার অল আউটকাম ভালো। সকলকে বেস্ট উইশেস এন্ড থ্যাংক ইউ ইউনিভার্স, যে এত পজিটিভ গাইডেন্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ চন্দ্রিমা। আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যারা ভাবছেন চন্দ্রিমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে তো চন্দ্রিমার নাম্বার রইলো, ডেসক্রিপশনেও নাম্বার রইলো, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।